আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহিনীর মধ্যে শৃঙ্খলা না থাকলে তাদের ওপর জনগণের আস্থা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী ৫ আগস্ট পরবর্তী দেশের সংকটময় পরিস্থিতিতে এই বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা সামাজিক সচেতনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন। এছাড়াও বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যোগ দেবেন সুধী সমাবেশেও। এই বাহিনীর কর্মকর্তা এবং সদস্যগণ টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছেন বলে আমি বিশ্বাস করি। উপস্থিত আনসার ও ভিডিপি অফিসার্স এবং সৈনিকবৃন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার ভিডিপি সাফল্য প্রশংসনীয়। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বাংলাদেশ গেমসে পরপর 3বার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2004 সালে স্বাধীনতা পদক অর্জন করে। আসছে বাজেট অধিবেশনেই সংবিধান সংশোধন কমিটি করবে সরকারি দল। জাতীয় সংসদের চিফ হুইপ ৭১কে বলেছেন, এর ফলে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তবে ওই কমিটিতে না থাকার কথা জানিয়েছে বিরোধী জামাত জোট। দলটির নায়েবে আমির ও একজন সংসদ সদস্য জানান, সংস্কার পরিষদের দাবিতে রাজপথকেই বেছে নিয়েছেন তারা। এদিকে অধিবেশনে বাজেট উত্থাপন করা হবে 11 জুন। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের বড় একটি আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। সে লক্ষ্যেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার এবং এর বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়। সদস্যবৃন্দ আজ কার্যক্রমে তবে জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের মতো এগুচ্ছে সরকারি দল। এজন্য সংবিধান সংশোধন করতে 17 সদস্যের কমিটি হবে, যাতে 5 জনের তালিকা দেওয়ার জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছে সরকার। মাননীয় বিরোধী দলীয় নেতা 7 জুন বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন। এতে আগামী অর্থ বছরের বাজেট পাশ হবে। জাতীয় সংসদের চিফ হুইপ বলছেন, এই অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু করতে চায় সরকারি দল। সংবিধানের সংশোধন তো অনেক প্রায় 15বার 16বার হয়ে গেছে আমাদের বাংলাদেশ সংবিধান, কিন্তু কেউ নতুন করে সংবিধান লিখে নেয়। কারণ সংবিধান যা লেখা আছে এটা একটা ভিত্তি তৈরি হয়েছে, এটার উপরে লেখা হবে। কাজে আমার মনে হয় যে মাননীয় আমাদের সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এখানে, বিশেষ করে অপোজিশনে যারা আছেন, তারা তো প্রথম সেশনে বসলেন, দ্বিতীয় সেশন দেখবেন যে আমরা একত্রিত হয়েছি এবং এটা কোনো প্রবলেম হবে না। তিনি প্রত্যাশা করেন ওই কমিটিতে বিরোধী জোটও অংশ নেবে। যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমাদের, এক্সপিরিয়েন্স এটা হলে এটা খুব সমাধান হয়ে যাবে। জানা লাগবে, জানলেই কাজটার সমস্যার সমাধান হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় জামায়াত ও তার জোটসঙ্গীরা। অবশ্য কয়েকদিন আগে নির্বাচিত সংরক্ষিত আসনে মহিলা সদস্যরা তেমনটি করেনি। আর সরকারি দল ও তার শরিকরাও সংস্কার পরিষদের শপথ নেয়নি। বিরোধী জোটের একজন সংসদ সদস্য ও জামায়াতের এই নায়েবে আমির বলছেন, সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবেন না। এটা কমিটি গঠন করেছেন সংশোধনের জন্য। পরবর্তীতে আমরা জানানোর কথা, আমরা জামাত এবং বিরোধী দলে 11 দল বসে সিদ্ধান্ত নিয়েছে যে এটা আমরা এই আলোচনায় কমিটিতে আমরা যাচ্ছি না। এই কারণে যাচ্ছি না যে আমরা চেয়েছিলাম সংস্কার, কিন্তু এই সংস্কারটা না করার কারণে এটাই অবস্থায় আছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে 7 জুন আর বাজেট উপস্থাপন করা হবে 11 জুন। এই অধিবেশনেই গঠন করা হবে সংসদের স্থায়ী কমিটিগুলো মোস্টলি আগামী অধিবেশনে হবে। নিয়ম নীতি আছে, সেটা মেনেই সংসদ পরিচালনা করা উচিত। বিশ্বের অনেক দেশের সংসদে ওইসব কমিটিতে বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ কোন পথে হাঁটে সেটাই দেখার বিষয়। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সরকারি বেসরকারি সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ সহ 5টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে হাম প্রতিরোধে সরকারের সতর্কতামূলক পদক্ষেপের মধ্যেই সারা দেশে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। হাম থেকে সেরে উঠলেও নতুন নতুন উপসর্গে কাবু হয়ে পড়ছে শিশুরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান।
কার্যত করোনা অতিমারির মতো দেশে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। শনাক্তের পর থেকে গেল 2 মাসে এ রোগে আক্রান্ত ছাড়িয়েছে 58,000। 24 ঘন্টায় 11 জন সহ 19 মে পর্যন্ত লাশের মিছিলে 471 জনের নাম। যদিও বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা। এমন বাস্তবতায় মরণঘাতী এই রোগ প্রতিরোধে 5টি নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, সব হাসপাতালে হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বা ক্যাবিন, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিন সহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড ভর্তি রোগীর সাথে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবে। জ্বরের পেশেন্ট দেখা মাত্রই আপনাকে ধরেই নিতে হবে যে সে মিজেলসের আক্রান্ত, আনলেস প্রুভ আদারওয়াইজ। তাহলে হবে কি, আমার ঝুঁকিটা কমে যাবে, যে আমি এক্সট্রা এমফেসিস দিচ্ছি জ্বরের রোগীর ক্ষেত্রে। কিন্তু এখন যে প্যানিকটা খুব ইম্পর্টেন্ট, প্যানিক কাটানোর জন্য তো আমরা তো বলছি আপনাদেরকে, কিন্তু সব কিছু মিলে তো এটা আসলে মানুষজন তো মানছে না বা শুনছে না, একটু জ্বর দেখলেই ধরে নিচ্ছে। এবং আমরা এটাও বলছি যে এখন যেহেতু একটা আউটব্রেক হয়েছে, এদিকে হাম পরবর্তী চিকিৎসায় শিশুদের নতুন নতুন উপসর্গে ভোগান্তি বেড়েছে। হাম চিকিৎসা শেষে বাড়ি যাওয়ার পর নিউরো, হৃদরোগ, দীর্ঘমেয়াদে নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে ভুগছে শিশুরা। এদের যদি জটিলতা স্বরূপ তাদের নিউমোনিয়া আক্রান্ত হয়, তাহলে এই বাচ্চাগুলি নিউমোনিয়ায় তাদের প্রাণহানি হয়ে যায়। আর এর মধ্যে আমাদের মরার উপর খারাপ ঘা, আপনি জানেন, এই যে মিজেলস, হাম, জার্মান মিজেলস বলে একটা মিজেলস আছে মায়েদের, এটা যদি আক্রান্ত হয়, এই জার্মান মিজেলসের বাচ্চারা কিন্তু হাম আশঙ্কা করতেছেন। তবে হামের সংক্রমণ এড়াতে শিশুদের নিয়মিত টিকাদানের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। মেহেদী হাসান, ৭১, ঢাকা। দিন দিন হামের পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে খুলনা বিভাগের 9 জেলায়। চিকিৎসা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। এদিকে হামের চিকিৎসায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, রোগীর স্বজনদের সচেতনতার অভাব এবং অসতর্কতার কারণে হাম বেশি বিপজ্জনক হচ্ছে। সোহেল রহমানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি বিভাগে 13টি শয্যা নিয়ে চালু হয়েছে আইসোলেশন ওয়ার্ড, যেখানে হামে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার কথা। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, এই 13টি শয্যা এতটাই অপ্রতুল যে অধিকাংশ হামি রোগী আক্রান্ত শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার ফ্লোরে। শিশুর শরীরে হামের চিহ্ন, কাঁদছে চিৎকার করে উদ্বিগ্ন বাবা মা ছোটাছুটি করছেন খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে একটি শয্যার জন্য। কিন্তু গোটা আইসোলেশন ওয়ার্ডে রোগী ধারণ ক্ষমতার 3 গুণের বেশি। ডাক্তার বলতেছে যে এখানে আসছেন ভর্তি করার জন্য, এখন ডাক্তার পাচ্ছি না। এখান থেকে 3 তলা থেকে বলে 4 তলায়, 4 তলা থেকে বলে 3 তলায়। কাগজে কলমে 13টি শয্যা নিয়ে খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ড চালু হলেও এখন শিশু রোগীর সংখ্যা 43। 30 শিশুর ঠাঁই হয়েছে আইসোলেশন ওয়ার্ডের পাশে বারান্দার মেঝেতে। ওয়ার্ডে কিংবা বাইরে হামে আক্রান্ত রোগীর সাথে দিব্যি চিকিৎসা নিচ্ছেন অন্য রোগে আক্রান্ত শিশু ও বিভিন্ন বয়সী রোগী। আইসোলেশন ওয়ার্ড বলা হলেও একসাথে গাদাগাদি করে আছেন সবাই। একই চিত্র বিভাগের অপর 9 জেলায়ও। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 9 জেলায় মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে 130টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 300-র কাছাকাছি রোগী। রোগীর সংখ্যা বেশি, কিন্তু জায়গা খুব কম। ফ্লোরে আমরা চিকিৎসা নিচ্ছি, এর কারণে বাইরে থেকে মশা আক্রান্ত আছে, মশা কামড়াচ্ছে, তারপরে রাত্রে গরমে শোয়া যায় না। অন্যান্য ওয়ার্ডের রোগীরা ওইখানে এসে চিকিৎসা নিচ্ছে, একসাথে একটা সমস্যা হচ্ছে। ওষুধ বাইরে থেকে কিনে আনা লাগে, সাপ্লাই নাই বলে এখানে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে জায়গা না থাকায় শয্যা বাড়ানো যাচ্ছে না। 250 বেডের কি কোন ডিপার্টমেন্টে কতগুলি বেড থাকবে এটা কিন্তু সুনির্দিষ্ট করা, বা মেডিকেল কলেজে কোন ডিপার্টমেন্টে কতটুকু, সেই তুলনায় যখন অ্যাকিউট একটা ক্রাইসিস হয় তখন কিন্তু এর মধ্যেই সংস্থান করে আমাদেরকে বেডগুলি রিজার্ভেশন করতে হয়। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ভাষ্য, হামের সংক্রমণের তীব্রতা কোভিড-19-এর চেয়েও বেশি। হামে আক্রান্ত শিশুর শ্বাস প্রশ্বাস থেকে একসাথে 18 জনের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। সংক্রমণের তীব্রতা এত বেশি, বলা হয় যে মানে এটা কোভিড যে আমাদের সারা পৃথিবীতে এসেছিল, সেই কোভিডের থেকেও কিন্তু হাম অধিক সংক্রমণ সম্পন্ন একটা ভাইরাস।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত 15ই মার্চ থেকে খুলনা বিভাগে হামি আক্রান্ত রোগীর সংখ্যা 4,262 জন। কনক রহমান, ৭১, খুলনা। সিলেটে হামের উপসর্গ নিয়ে সবশেষ 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 40 জনে। সিলেট বিভাগে হামের সংক্রমণ ও সার্বিক পরিস্থিতির খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, সিলেটে এ পর্যন্ত কতজন হামে আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন কতজন, আর হামের চিকিৎসা কেমন চলছে এখন? অদিতি, দেশের বিভিন্ন অঞ্চলের থেকে সিলেটে হামের আক্রান্তের সংখ্যা যত সময় যাচ্ছে বাড়ছে, আর এখন পর্যন্ত সিলেটে আজকে গত 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে 41 জন শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এই মৃত্যু নিয়ে সিলেটে আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা আছেন এবং সাধারণ মানুষকে অনেকটা ভাবিয়ে তুলেছে। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আমি যে ওয়ার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছি, এখানে সবাই তারা তাদের শিশুদেরকে, তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। আপনি বুঝতেই পারছেন যে আসলে সিলেটে হামের আক্রান্তের সংখ্যা কত হতে পারে। গত 24 ঘন্টার একটি হিসাব স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে গত 24 ঘন্টার একটি হিসাব যেটা আছে যে নতুন করে সিলেটে মোট 280 জন মানুষ হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন গত 24 ঘন্টার স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 66 জন, এবং 24 ঘন্টার নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও 9 জন, এবং আরও 9 জন হয়েছেন। এ নিয়ে সিলেটে এখন পর্যন্ত 149 জনের শরীরে হামের শনাক্ত হয়েছে। এবং সিলেট এমইজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে উসমানী মেডিকেল হাসপাতালে 20টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 14টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপের কারণে এই দিদার, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সিলেটে হামের পরিস্থিতির খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মুহিত দিদার ছিলেন এতক্ষণ। সচিবালয়ে এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশে যেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হয়েছে, নট জাস্ট ব্যাংকিং সেক্টর, সব জায়গাতে, আপনি ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যেখানে যাবেন, এই যে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের কারণে আমাদের যে ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে, এবং ও যে একজন বক্তা বলে গেছেন তারাই বেশি, যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে তখন কিন্তু ফান্ডামেন্টাল যেসব কোম্পানির ভালো, যারা ভালো শেয়ার অফার করতে পারে, তারা কিন্তু আসার, এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। দে ডোন্ট ওয়ান্ট টু কম্পিট। একটা আনইভেন কম্পিটিশনের মধ্যে কেউ যেতে চায় না, সবাই একটা ফেয়ার কম্পিটিশনে যেতে চায়। তার অ্যাসেটটা নিয়ে যখন সে একটা বাজারে যাবে, হি লাইকস টু সি দ্য প্রাইস ডিসকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসেট ভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট। সে যখন দেখছে যে ইটস অল অ্যাবসেন্ট এখানে, তো সেখানে তো যাওয়ার কোনো কারণ নেই। তো সুতরাং এই যে বিশাল একটা ক্যাপিটাল ডেফিসিট হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আপনারা যারা অডিটর অ্যাকাউন্টেন্ট আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। There is serious capital deficit in private sector. I hope you agree with me. সচিবালয়ে কথা বলছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ওমানে গাড়ির ভেতর শ্বাসরোধ হয়ে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের মরদেহ তাদের নিজ বাড়ি লালানগরে পৌঁছেছে। বুধবার ভোর 6টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে 2টি অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ নিজ বাড়িতে আনা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 4 ভাই রাশেদুল, শাহেদুল, সিরাজুল ও শহীদুলের মৃতদেহ এক নজর দেখতে ও পরিবার স্বজনদের সান্ত্বনা দিতে এলাকাবাসী ছাড়াও দূর দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন। সকাল 11টায় লালানগর হোসনেবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে গ্রামের বাড়ির কবরস্থানে পাশাপাশি দাফন করার কথা রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা শহরের উদ্দেশ্যে গাড়িতে রওনা হন 4 ভাই। 2 ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য তারা বের হয়েছিলেন। পথে অসুস্থ হয়ে গাড়ির মধ্যে তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই সালগুলো খুবই ভালো ছিল। আমি ফার্স্টের ফারার লোক। তো এখানে তো কি একটা কি আছে কিনে পুরোপুরি কেন চলবো, আর পরিবার তার একজন। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, 4 ভাইয়ের জানাজা তো সম্পন্ন হয়েছে, আমরা যেমনটি জানছিলাম। দাফনের সবশেষ কি তথ্য আছে, এবং এই যে এলাকাবাসী এসেছে, ভিড় করেছে, কি পরিমাণ মানুষ এসেছে, কি বলছে তারা? 4 ভাই রাঙ্গুনিয়ার লালা দিয়ার এই এলাকায় সন্তান তারা। ওমানে একটি গাড়িতে তারা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করেছে। কিছুক্ষণ আগে লালাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণ ছিল এই নামাজে জানাজায়। শুধু এলাকার মানুষজন নয়, এখানে আশপাশের উপজেলাগুলো থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে সমবেত হয়েছে নামাজে জানাজায়। একটা শোকের আবহ, শোকের পরিবেশ পুরো এলাকা জুড়ে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে শত শত নারী পুরুষ এখানে ছুটে এসছেন। আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো মুখেই ছিল না। সবাই এক নজর দেখতে এসছেন মৃতদেহগুলোকে। এই নামাজের জানাজা শেষে এখন আমরা দেখতে পাচ্ছি বন্দাবাজার পাড়া জামে মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে, সেখানে এই 4 ভাইকে পাশাপাশি দাফন করার ব্যবস্থা হচ্ছে। অল্প কিছুক্ষণ পরে হয়তো দাফনের কাজও শেষ হয়ে যাবে। আসলে পুরো এলাকার মানুষ, আমি সকাল থেকে যাদের সাথে কথা বলেছি, সবাই শোকে মুহ্যমান। তাদের একজন বৃদ্ধ মা রয়েছেন, তাকে আসলে এতদিন জানানো হয়নি যেহেতু তিনি অসুস্থ ছিলেন। আজকে সকালে তাকে এই 4 সন্তানের মৃত্যুর এই কথাটি জানানো হয়, এবং তার এটি শোনার পর তিনি মুচ্ছা যাচ্ছিলেন বারবার। আর তারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে বড় যিনি তিনি বিয়ে করেছেন, তার 2.5 বছর এবং 2 মাসের 2টি সন্তান রয়েছে। আরেকজন তার আসলে এখন 4 মাস আগে মাত্র তিনি বিবাহ করেছিলেন। এবং অন্য 2 ভাইয়ের এবার কোরবানিতে এসে এখানে তাদের বিবাহের কথা চলছিল, এবং ওমানে তাদের কেনাকাটা করার জন্যই তারা আসলে 4 ভাই যাচ্ছিলেন। এবং সেখানেই গাড়ির মধ্যে বিষাক্ত যে এসির যে গ্যাস, সেটির বিষক্রিয়ায় তারা মারা গেছেন। এটি প্রাথমিক তদন্তে বলা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি ওমানের যারা পুলিশ তারা তদন্ত করে দেখছে, হয়তো এটি পরে জানা যাবে। আসলে পুরো এলাকায় আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একটি শোকাবহ পরিবেশ। এটি কোনো রকমেই তারা মেনে নিতে পারছেন না। ইউএনএ আসছিলেন এখানকার, তিনি বলেছেন এই পরিবারকে তারা সহযোগিতা করবেন। সাধারণ মানুষেরও দাবি যাতে পরিবারটি পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যারা রেমিটেন্স যোদ্ধা তাদের পাশে যেন সরকার এবং এখানকার কর্তৃপক্ষ। প্রণবেশ, খুব স্বাভাবিকভাবেই সেখানে শোকের ছায়া বিরাজ করছে, যেমনটি আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, প্রবাসী 4 ভাইয়ের জানাজা ও দাফনের বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছ থেকে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে এই মুহূর্তে কথা বলছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার। আমরা সরাসরি শুনে নেব তার কথা। কোনো ধরনের অপরাধের তথ্য প্রমাণ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, সাথে সাথে আমরা সেই অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যদি কোনো পুলিশ সদস্য সেটা করতে বিলম্ব করে, তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ডিএমপি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ডিএমপি কমিশনারের কথা শুনছিলাম আমরা এতক্ষণ সরাসরি। ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঋত্বিক ও আশিক নামে 2 বন্ধু নিহত হয়েছেন। আজ সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক। পুলিশ জানায়, সকালে 2 বন্ধু একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে, সড়কেই নিহত হন ঋত্বিক। আশিককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। কোরবানির ঈদ এলেই ঢাকা সহ সারা দেশের পশুর হাটে সবার নজর কাড়ে মুন্সিগঞ্জের মীর কাদিমের বিখ্যাত ধবল ও হাসা গরু।
ধবধবে সাদা গায়ের রং, শান্ত স্বভাব আর মাংসের অতুলনীয় স্বাদের জন্য 200 বছর ধরে এই গরুর খ্যাতি অতুলনীয়। ঢাকার বনেদি পরিবারগুলোর কাছে মীর কাদিমের গরুর চাহিদা যেন এক পারিবারিক ঐতিহ্য। কিন্তু গোখাদ্যের ঊর্ধ্বমুখী দাম আর নানাবিধ সংকটে হারিয়ে যেতে বসেছে গৌরবময় এই ঐতিহ্য। এ বিষয়ে আমরা জানবো, আমাদের সাথে মুন্সিগঞ্জ পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, একটু জেনে নিতে চাই মুন্সিগঞ্জে পশুর হাট কেমন জমেছে, এবং এই যে বলছিলাম আমরা ধবল বা হাসা গরু এখন আস্তে আস্তে এই ঐতিহ্যে ভাটা পড়ছে, এই বিষয়েও জানাবেন। আমি মুন্সিগঞ্জের জেলা থেকে যে 6টি উপজেলা, এই 6টি উপজেলা ইতিমধ্যে 42টি গরুর অস্থায়ী এবং স্থায়ী হাট কিন্তু বসে গেছে। সেক্ষেত্রে বেচা বিক্রির যদিও আসলে বেচা কিনে তেমন শুরু হয়নি, তবুও আসলে পাইকাররা আসছে আর ব্যাপারীরা তো ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। অনেক জায়গা থেকে আসতে শুরু করছে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হলো মুন্সিগঞ্জের অন্যতম একটি পশুর হাট, যেটা মুক্তাপুর হাট। এই পশুর হাটে 8,000 গরু কিন্তু এখানে করেছে। যে মুন্সিগঞ্জ জেলায় 61,000 চাহিদা রয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানবো মুন্সিগঞ্জের পশুর হাটের খবর। সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। ঈদকে ঘিরে সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে গরু চুরি বেড়েছে। বিশেষ করে জেলার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গায় প্রায় প্রতি রাতেই খামারে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার ভয়ে এখন লাঠি আর বাঁশি হাতে রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছেন প্রান্তিক খামারিরা। এদিকে গরু চুরি, ছিনতাই ও রাতের অপরাধ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। স্থানীয় জনগণকে সাথে নিয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয় বাসকল। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। গত 10ই মে গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাকাতি ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ একটি গরুচোর চক্র। সবার মুখে গামছা আর হাতে দেশীয় অস্ত্র। সিসিটিভি ফুটেজে দেখা যায় একে একে 6টি গরু নিয়ে যাচ্ছে চোর চক্রটি। শুধু মইনুল ইসলামের খামারেই নয়, তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গায় গরু চুরির ঘটনা এখন নিত্যদিনের। রাতের আঁধারে বিশেষ কায়দায় ট্রাকে করে গরু নিয়ে পালাচ্ছে চোরেরা। আর পরম যত্নে লালন পালন করা পশু হারিয়ে নিঃস্ব হচ্ছেন খামারিরা। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাতে দল বেঁধে পাহারা দিচ্ছেন তারা। এদিকে গরু চুরি সহ নানা অপরাধ ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয় বাসকল। সদর উপজেলার 10টি ইউনিয়নে গঠন করা হয়েছে 25টি বিশেষ দল। আর প্রতিটি দলে আছেন জনপ্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন ও যুবক সহ গণ্যমান্য ব্যক্তিরা, যারা পালাক্রমে রাতে দল বেঁধে পাহারা দিচ্ছেন। আমরা সকলে মিলে ওনাদের প্রচেষ্টায় আমরা বিনা শ্রমে সারা রাত পরিশ্রম করে যাচ্ছি। রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এরকম আমার 10-15 জন লোক থাকে। সবাইকে সাথে নিয়ে আমরা এদের সাথে আমরা পাহারা দিচ্ছি যে যেন গরু বা কোনো কিছু এলাকায় না হয়। ধারাবাহিক যদি আমরা ধরে রাখতে পারি, আগামীতে বহল ইউনিয়নের গরু চুরি সহ সকল মাদক দ্রব্য একবারে নির্মূল হবে। কোরবানি ঈদকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন এরই মধ্যে এই উদ্যোগের সুফল মিলছে। যে রোডগুলোতে ঘটাইতে পারে প্রত্যেকটা রোডে আমরা বাসকল দিয়ে, আমাদের জনগণ দিয়ে এবং পুলিশ, গ্রাম পুলিশ দিয়ে আমরা ব্যারিকেডের ব্যবস্থা করছি, যেন কোনো দিক দিয়ে এসে তারা ঘটনা ঘটায় যেতে না পারে। আমরা চাই না একটি চুরি হোক, কোনো গরু কেন কিছুই চুরি হতে পারবে না। আমরা চাচ্ছি এটাকে সুন্দর কোঠায় নামিয়ে আনতে, এবং এ যাবৎকাল জনসাধারণ এবং পুলিশের সমন্বিত প্রচেষ্টার ফলে সিরাজগঞ্জ একটা সার্থকভাবে এই চুরি প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। গত 2 মাসে জেলা জুড়ে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। দ্রুত এই চক্রকে ধরা না গেলে বড় ধরনের লোকসানে পড়তে হবে বলছেন খামারিরা। মনিরা কাজুরি, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।